This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি যদি সঠিক পথে এক পা বাড়ান তাহলে গন্তব্য আপনার এক পা কাছে আসবে, কিন্তু যদি ভুল পথে পা বাড়ান হাজার পা হাঁটতে পারেন কিন্তু গন্তব্য আপনার থেকে ক্রমশ দূরেই সরে যেতে পারবে, কাছে আর আসবে না। দেখুন, কনফুসিয়াস এই কথাগুলো বলেছিলেন আমাদের জীবন সম্পর্কে, আর তার ঠিক 100 বছর পর সে দেশের এক বিখ্যাত যুদ্ধ বিশেষজ্ঞ সান জু এর কথা প্রায় আমার এই বক্তব্যের মধ্যে আসে, কারণ কম বেশি আমরা তো পুরো যুদ্ধক্ষেত্রেই বাস করছি, সেটা জীবনের যুদ্ধই হোক, রাজনীতির যুদ্ধই হোক, বা ওই সত্যিকারের যুদ্ধ। সান জু বলেছিলেন, যুদ্ধের শুরুতেই যদি তুমি ভুল জায়গায় পা রাখো তাহলে শুরুতেই তোমার হারটা লেখা হয়ে যাবে। মানে বুঝতে পারছেন, দুটো যুদ্ধ, দুরকম যুদ্ধ, জীবন যুদ্ধ আর সত্যিকারের এই মারণ যুদ্ধ, দুটো নিয়েই চীনা দর্শনে মোটামুটি একই কথা লেখা আছে। এবং এই কথাগুলো কিন্তু তখন লিখেছিলেন যখন ওই মেড ইন চায়না বিষয়টা আসেনি, সুতরাং এগুলোকে এগুলোর কাজে লাগার আগেই খারাপ হয়ে যাবে এটা ভেবে ফেলে দেবেন না। কিন্তু মুশকিল হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি নিশ্চিতভাবেই এখনকার চীন বা ওই মেড ইন চায়না জিনিসপত্রগুলো সম্পর্কে জানেন, ফলে অতীতের এই বিষয়গুলো যিনি যে জানেননি অথবা জানলেও ওই মেড ইন চায়না কাজের সময় আসল সময় কাজ করবেন এটা ভেবে যে তিনি জাস্ট ভুলে গেছেন বা ফেলে দিয়েছেন, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আসলে কি জানেন, বেশ কিছুদিন ধরেই রাস্তাঘাটে অনেককেই বলতে শুনছি, আপনারাও শুনছেন, যত জায়গায় আলোচনা হচ্ছে যে ইরান আর আমেরিকার যুদ্ধটা নিয়ে একটাই তো কমন প্রশ্ন, আচ্ছা কি আছে বলুন তো ইরানের, যে আমেরিকার মতো এত বড় একটা দেশ, এত অস্ত্র শস্ত্র, যার প্রেসিডেন্টের ওই গুপিবাগার ভাষায় কি দাপট, কিছু করতে পারছে না, বরং দুদিন অন্তর একটু করে যেন ব্রেক নিচ্ছে। হয় না, দেখবেন যে সমস্ত দুষ্টু ছেলেপুলেগুলো হয় তারা পড়তে বসে খানিকক্ষণ পড়ে পড়ে গিয়ে বলে একটু ব্রেক নিই, মানে ওই একটু স্কুলে থাকলে বলে হ্যাঁ একবার একটু ঘুরে আসি ম্যাম, মানে বাথরুম টাথরুম আর কি, টয়লেট। সে সময় একটা বিখ্যাত গান ছিল, আমরা যখন কলেজে পড়তাম একটা ফেস্ট, সেই ফেস্টে গানটা ছিল, শুনেছিলাম যে আমি প্রথম পিরিয়ডে গেছি একবার, দ্বিতীয় পিরিয়ডে পেলো আবার, বল ওরে দিদিমণি যেতে কেন দিবি না, বাথরুমটা কি তোর বাবা। এটা একটা মজার মতো জিনিস ছিল, আজকে হঠাৎ করে মনে পড়ে গেল, কারণ আসলে ডোনাল্ড ট্রাম্প এমন দুষ্টু ছেলের মতো আচরণ করছেন, নয় বললাম কয়েকদিন যুদ্ধ করছেন, কয়েক পিরিয়ড ক্লাস করছেন আর কি যেন, তারপরেই বলছেন একটু বিশ্রাম, একটু বাইরে থেকে ঘুরে আসি, এরকম ব্যাপার আর কি। লোকজনেরও মনে প্রশ্ন সেটাই, হচ্ছেটা কি যে কিছুতেই কিছু করে উঠতে পারছে না আমেরিকা। আসলে সবাই মিলে ধরে ফেলেছিলেন জানেন তো যে আমেরিকা ধরবে আর মারবে, সবার মাথায় ইরাকটা ছিল, এবার ইরাকটা অনেকগুলো বছর আগে হয়ে গেছে, ফলে সবাই ধরে নিয়েছিলেন ইরাককে মোটামুটি কয়েকদিনের মধ্যে শেষ করে দিয়েছিল আমেরিকা, এক্ষেত্রেও সেটা হবে, কিন্তু সেটা তো হয়নি, বরং এটা তো রেকারিং ডেসিবেলের মতো চলছে তো চলছেই, চলছে তো চলছেই। এটা যত দিন ধরে দীর্ঘায়িত হচ্ছে তত বেশি আমাদের ভোগান্তিটাও সেই একইভাবে চলছে। সুতরাং এবার মানুষজনের এই বিষয়টা একটু থামুক, এই চিন্তাটা অনেক বেশি, মানে ইরানের জন্য চিন্তা না, চিন্তা নিজেদের জন্য, এটা সোজা হচ্ছে বাংলা, কিন্তু ঘটনা হচ্ছে আলটিমেটলি তো ইরান আর ট্রাম্প এই দুজনের মধ্যেই মাঝখানটায় ব্যাপারটা জুড়ে রয়েছে। ওরা থামবেন তবে না আমাদের ভোগান্তি থামবে। গতকাল সকালে যখন শুনলাম ওই ট্রাম্প বলছেন যে আমি আর ইরানকে মারবো না, কারণ ইরান কথা দিয়েছে ওরা আর দুষ্টুমি করবে না, তখন কি ভাবছিলাম জানেন, ভাবছিলাম এটা নিয়েও মনে হচ্ছে আপনাদের সঙ্গে কিছু কথা না বললেই নয়। আর তখনই ওই কনফুসিয়াস আর সান জুকে মনে পড়ে গেল। বুধবার জর্ডনের মার্কিন সেনাঘাঁটিতে ইরান একটা বড় হামলা চালিয়েছিল, আর শুক্রবার পেন্টাগনের কর্তাদের সাথে বৈঠকে বসেছিলেন ট্রাম্প। কি মনে করা স্বাভাবিক যে এইরকম একটা হামলা চালানোর পর যখন ট্রাম্প তার সেনাপতিদের সঙ্গে বৈঠকে বসছেন, তখন নিশ্চয়ই
ইরান এবার উইকেন্ডে একটা জম্পেশ আতশবাজির খেলা দেখবে, মানে প্রবল বোমঠম ফেলবেন, এটাই তো ভেবেছি। তার বদলে কি দেখলাম? ট্রাম্পের এরকম মুখ মিষ্টি, মুখ দিয়ে মধু ঝরছে, মারামারি বন্ধ। ভাবলেন তো ট্রাম্প কি তাহলে ঠিক করেই ফেলেছেন যে এইবার অন্তত এই রাস্তাতে নোবেল শান্তি পুরস্কারটা পেয়েই ছাড়বেন? ভুল ভেবেছেন। ট্রাম্প মোটেও মহানুভবতা দেখাননি, বরং বলে না ফান্দে পড়িয়া বগা কান্দে, সেই ব্যাপারটাই তো এখন মার্কিন সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে গেছে। শুক্রবারের বৈঠকে ওই মার্কিন সেনার জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন তিনি মার্কিন প্রেসিডেন্টকে একদম সব বলে দিয়েছেন, দেখুন যুদ্ধ করতে চাইছেন করুন, মারতে চাইছেন মারুন, কিন্তু আমাদের ভাণ্ডারে মানে অস্ত্রের ভাণ্ডারে এখন চরম টানাটানি চলছে। আমরা কিন্তু মারবো বলবো, কিন্তু কী দিয়ে মারবো জানি না, খাতে কিছু নেই। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলো আপনাদের মনে পড়ছে? সেই যে একটা প্রশাসনিক বৈঠকে একজন উঠে বলেছিলেন যে আমার এখানে একটুখানি বাজেট বাড়িয়ে দিন, এখানে কিছু নেই, এইটা নেই সেটা নেই, এটা চাই ওটা চাই, একটা ব্রিজ চাই। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শুধু চাই চাই করলে হবে, আমাদের এখানে টাকা পয়সার কি টানাটানি ভাবছেন না একবারও? এখন সেই একই দশা মার্কিন মুলুকে। সুতরাং তাদের মনে হয়েছে আপাতত কিছুদিন বিশ্রাম নেওয়াই ভালো। মানে পেন্টাগনের ভেতরের খবর আর ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কের এই যে ভাবনা চিন্তা, সেটা নিয়ে কিন্তু একটা রিপোর্টও সামনে চলে এসছে, এবং সেখানে বলা হয়েছে টোমাহক মিসাইল আর নেই বললেই চলে। এটা বলছি ভাঁড়ারের অবস্থা আর কি, ওই আমরা বলি চাল ফুরিয়ে গেছে, চালটা আবার কেউ ফুরিয়ে গেছে বলে না, বলেন বাড়ন্ত বলতে নেই আর কি। ওখানে ওরকমভাবে টোমাহক মিসাইল বাড়ন্ত বলেছেন কিনা জানি না, কিন্তু সোজা বাংলায় নেই এটা তো বলেইছেন। আর শুধু টোমাহক এই ব্যাপারটা থেমে নেই তো, প্যাট্রিয়ট, থার্ড, এই যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো যেগুলো ওপাশ থেকে মারলে সামলাবে কি দিয়ে? এদের মধ্যে তো ইন্টারসেপ্টার মিসাইল থাকে, অর্থাৎ বন্দুকের মধ্যে গুলি, এগুলো সেই ইন্টারসেপ্টার মিসাইলগুলোই তো নেই, মানে শেষ, বাড়ার ফাঁকা, বন্দুক আছে গুলি নেই। এই জন্যই তো জর্ডনে এরকমভাবে একটা পিটুনি খেতে হয়েছে। মানে বাবুর যদি ধরুন কথার কথা 10 টাকার 10টা ড্রোন যদি ইরান পাঠায়, 100 টাকা খরচ, আর সেখানে একটা মিসাইলের দাম 10,000 টাকা। 10খানা মিসাইলকে ঠেকাতে 10,000 টাকার 10খানা মিসাইল যদি খরচ হয়ে যায়, তাহলে 100 টাকার জন্য 1 লাখ টাকা খরচ হয়ে গেল। ভাবতে পারছেন কি অবস্থা করে দিয়েছে ওরা মার্কিনীদের? একদম সোজা বাংলায় মার্কিন যুক্তরাষ্ট্রকে এবং ডোনাল্ড ট্রাম্পকে ইরান ভাতে মারছে, হাতে না। চাহিদা অনুযায়ী ডিফেন্স কারখানাগুলো এখন মিসাইলের প্রোডাকশন বাড়াতে পারছে না, কারণ এমনিতে মন্দার সময়। নিজেরা অন্য কাউকে বেচলে পয়সা আসবে, কিন্তু নিজেদের বেচে নিজেদেরই যদি মারতে হয়, নিজেদেরই খরচ করতে হয়, পয়সাটা আসবে কোত্থেকে? আর আমেরিকা যদি ইরানেই সমস্ত অস্ত্র খরচ করে ফেলে, তাহলে তো ওখানে বসে আছেন জিনপিং, কিম জং উন, একদম তৈরি হয়ে বসে আছেন। তার যদি সুযোগ নিয়ে নেন তখন কি হবে? সেই ভয়টাও তো আছে 16 আনার জায়গায় 18 আনা। ফলে এশিয়া প্যাসিফিক খালি করে ওই সমস্ত এয়ার ডিফেন্স অ্যাসেট মানে অস্ত্রশস্ত্র এগুলো কোনোভাবেই পার্সিয়ান গালফে নিয়ে আসার কথা ভাবতে পারছে না। মানে এপাশও সামলাতে হচ্ছে, ওপাশও সামলাতে হচ্ছে, মাঝখান থেকে ট্রাম্পের হাতে সাদা পতাকা। এই হচ্ছে আসল কারণ, আর এই হচ্ছে আমেরিকার বাস্তব করুণ অবস্থা। তাহলে বুঝতেই পারছেন কেন বলেছিলাম যে ভুল জায়গায় পা ফেললে পতন নিশ্চিত। 1000 পা এগোলেও 1000 পা চললেও আপনি গন্তব্যের কাছে পৌঁছবেন না, বরং 1000 পা দূরে চলে যাবে গন্তব্যটা। আগে পা বাড়িয়ে ইরানের গর্তে পা ফেলে এখন ট্রাম্প বেকায়দায়, সোজা কথা, আমি এখন লেংচে মরি, সেই অবস্থা। এখন অনেকে আবার তার সাথে জর্জ বুশের তুলনাও শুরু করে দিয়েছেন। এটা হচ্ছে একদম ওই কাঁটা ঘায়ে নুনের ছিটে যাকে বলেন না, সেটা হচ্ছে তাই। কোনো মার্কিন প্রেসিডেন্ট তার আগের মার্কিন প্রেসিডেন্টদের সহ্য করতে পারেন না, ট্রাম্প তো একদম পারেন না। বাকি যার কথাই বলবেন ও আর কি করেছিল, যা করার তো আমি করেছি। এবার
সেখানে শুনতে হচ্ছে তাকে কি, যে বুশ সাদ্দামকে কি সহজে শায়েস্তা করে দিয়েছিলেন, কদিন বোম ফেললেন, তারপর ব্যাস মার্কিন সেনা স্থলপথে ঢুকলো, শেষ। আর ট্রাম্প কি করছেন, কিছুই করতে পারছেন না, শুধুই মুখেরও মারিতং জগত। দেখুন 2003 সালের 19শে মার্চ ফাইনাল অ্যাসাল্ট, মানে চরম লড়াইয়ে নেমেছিল মার্কিন সেনা। তার আগে কিন্তু বোম টোম ফেলেছে প্রায় 2 সপ্তাহ। সেই দিন বাগদাদে বোমাবর্ষণ শুরু হয় চরমভাবে, মনে আছে তখন তাদের সেই বাংকার ব্লাস্টার বোমগুলো মেরেছিল তারা, যেগুলো বাংকারগুলো ফুটো করে দিয়ে তারপর তার ভেতর দিয়ে মিসাইলগুলো গিয়ে ঢুকে আঘাত করেছিল। আর তার পরের দিনই 20শে মার্চ বাগদাদে মার্কিন সেনা স্থলপথে ঢোকে। সব মিলিয়ে 21 দিনের মাথায় রাজধানীর পতন ঘটে। সাদ্দাম হোসেন পালিয়ে গেছিলেন, পরে তার জন্মস্থান তিকরিকে তাকে ধরে ফেলেছিল মার্কিন সেনা এবং শেষ পর্যন্ত তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আপনাদের মনে আছে সেই ছবিটা, সেই যে টানেলের ভেতর থেকে, একটা বাংকারের ভেতর থেকে ইঁদুরের মতো লুকিয়ে থাকা সাদ্দাম হোসেনকে টেনে টেনে বার করছে মার্কিন সেনা। সব দেখে শুনে অনেকেরই মনে হচ্ছিল এটা একটা জাস্ট কেক ওয়াকের মতো, গেল আর বার করে নিয়ে এলো বা জয় করে নিয়ে চলে এলো। আমেরিকা বলেছিল ইরাকের কাছে নাকি গণবিধ্বংসী অস্ত্র আছে, ইরানের কাছেও তো পারমাণবিক অস্ত্র আছে বলেছিল তারা। ইরানে প্রচুর খুঁজেও এর আগের বারও যারা গোটা বিশ্বে এই পারমাণবিক শস্ত্র এগুলো দেখভাল করেন, তারা গিয়ে তো বহু খুঁজেও ওখানে কোনো পরমাণু অস্ত্রের চিহ্ন খুঁজে পাননি। ঠিক যেরকম ইরাকে এই যে প্রচুর গণবিধ্বংসী অস্ত্র আছে, এটা বলার পর কি পাওয়া গেছিল মনে আছে? শুধু কিছু 303 রাইফেল। এবার ইরানের অবস্থা তো সেরকম একদমই নয়, তার তুলনায় অনেক বেশি তৈরি, আর দেশটাও ইরাকের চেয়ে প্রায় 4 গুণ বড়। সুতরাং অঙ্কের হিসেবে, পাটিগণিতের হিসেবেই যদি যান, তাহলে ওখানে অন্তত 2 মাস বোমা বর্ষণ করার কথা, আর তারপর সেনা স্থলপথে ঢোকে তাহলে অন্তত 1 মাস লাগার কথা। সব মিলিয়ে 3 মাসের গল্প পুরো ব্যাপারটা। তার বদলে কি হলো? দুনিয়ার সব থেকে শক্তিশালী মার্কিন সেনা ইরানে 5 মাস ধরে নাকানি চোবানি খেলো মানে এখনো খাচ্ছে। আর যা হচ্ছে দূর থেকে মিসাইল আর বিমান আক্রমণ, এর বাইরে এখন পর্যন্ত তো স্থলপথে ঢোকার সাহসটাই ট্রাম্প করতে পারেননি ইরানে। তার অবশ্য একটা যুক্তি আছে, ইরানে ঢুকতে হলে মার্কিন সেনাকে ওই হরমুজ দিয়ে ঢুকতে হবে। হরমুজ দিয়ে তো জাহাজই যেতে পারছে না, যারই জাহাজ যাক, সে আমেরিকার অন্য কারুর, ইরান তো মেরে সে জাহাজে আগুন লাগিয়ে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। হরমুজের গা ঘেঁষে রয়েছে জাগরোস পাহাড়, আর সেই পাহাড়ে মার্কিন সেনাকে স্বাগত জানাতে তৈরি রয়েছে ইরানের দুর্ধর্ষ রেভলিউশনারি গার্ড কোর, একদম তৈরি। ওখান দিয়ে কোনো জাহাজ তাদের অনুমতি ছাড়া যাওয়ার চেষ্টা করলেই তারা তাকে উড়িয়ে দিচ্ছে। সেদিক থেকে অবশ্য ট্রাম্প জানেন ঠিক করেছে, মানে নিজের দেশকে অন্তত আরেকটা ভিয়েতনাম দেখাননি। সম্ভাবনা ছিল এবং সম্ভাবনা এখনই শেষ হয়ে গেছে, সেটাও বলছি না। মার্কিন সেনাকে ইরানে এখনও ঢুকতে বলেননি বলে ওই মার্কিন সেনার বডি ব্যাগ ফেরার মিছিলটা শুরু হয়নি এখন পর্যন্ত। সব মিলিয়ে যা বেসরকারিভাবে খবর, জোনা 30-এর মতো মার্কিন সেনা তাদের মৃতদেহ ফিরেছে, সরকারিভাবে সেটা আরও কম। যদি সেটা ভবিষ্যতে হবে না তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ ট্রাম্প সাহেবের ধৈর্যটা বড্ড কম। সেই একটা সিনেমায় দেখছিলাম আর কি, ওই বিভিন্ন গুপ্তধন সিরিজ আছে না, তার মধ্যে একটা সিনেমায় ছিল যে রজতাভ বলেছিল আমার পেশেন্টটা খুব কম, পেশেন্সটার জায়গায়। তো এই ট্রাম্পের অবস্থা হচ্ছে সেরকম। এবার তাহলে বলুন, পা বাড়িয়ে এইভাবে মচকানোর দরকারটা কি ছিল? আসলে বললাম না, এই ভুল জায়গায় পাটা ফেলার সময় হয়তো কনফুসিয়াস বা সানজুর কথাটা মাথায় ছিল না ট্রাম্পের। অবশ্য জানতেন কি, আদৌ পড়েছেন কিনা এটা নিয়েও সংশয় আছে। দেখুন, ইউএস
ইন্টেলিজেন্স গোয়েন্দা দপ্তর তারা হয়তো কল্পনাও করতে পারেনি যে ইরান ঠিক কী কী জিনিস নিয়ে তাদের জন্য তৈরি হয়ে বসে আছে। ট্রাম্প ওদের খাটো করে দেখেছিলেন, বা আমেরিকায় ওদের খাটো করে দেখেছিল, আর তার আক্কেল সেলামি আজ দিতে হচ্ছে। দেখুন, বাগদাদের পতনের পরেই ইরাক হেরে যায়। সেখানে যুদ্ধের শুরুতেই ইরানের সেনাপ্রধান আর সুপ্রিম লিডার মারা গেছিলেন, তারপরে তো দিব্যি লড়ে যাচ্ছে। কেন? তার কারণ এখানকার বিষয়টাই তো সম্পূর্ণ আলাদা এবং ঐতিহাসিকভাবে আলাদা। এটা শুনেছি, জানেন তো, ওই মার্কিন স্কুল ট্যুরগুলোতে ছেলেপুলেরা তারা ইতিহাসে খুব একটা পাকাপোক্ত না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এশিয়ান ছেলেপুলেরা যারা, তার মধ্যে একটা বড় অংশ আমাদের এই উপমহাদেশের ছেলে মেয়ে, তারা কিন্তু ওই স্কুলগুলোতে খুব ভালো রেজাল্ট করে। তার কারণ তারা পড়াশুনোটা করে, তাদের ওই ইতিহাস নিয়ে আগ্রহ আছে। কিন্তু মার্কিনীদের ইতিহাস নিয়ে কিছু নেই, ওদের অতীত বলে কোনো বস্তু নেই, ওরা বর্তমানে বাঁচে। তো সেটা করতে গিয়ে এই ঝামেলাটা হয়ে গেছে। আয়াতুল্লাহ খামেনির নির্দেশে ইরানি সেনা যে তাদের পুরো সিস্টেমটাকে, তারা যুদ্ধের যে যাবতীয় বন্দোবস্ত প্রস্তুতিটাকে, সেটার মধ্যে যে একটা ওই বিকেন্দ্রীকরণ করে দিয়েছিল, ওই ক্ষমতার বিকেন্দ্রীকরণ যেরকম বলা হয় আমাদের এখানে গণতন্ত্রের ক্ষেত্রে, বিশেষ করে বামপন্থীরা এই কথাটা খুব ইউজ করে। তারা নাকি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করেছে, যে ওই পঞ্চায়েত স্তরে প্রচুর ক্ষমতা দিয়েছিল। এখন অবশ্য সেই ক্ষমতার আবার কেন্দ্রীকরণ হচ্ছে, অর্থাৎ এখন আবার পুরো আমলারা পুরো জিনিসটা সামলাবেন। পঞ্চায়েত স্তরে পঞ্চায়েত প্রধানদের হাতে টাকা যাবে না, তারা খরচ করবেন না, বরং এই বিভিন্ন দপ্তরের সচিবরা রয়েছেন তাদের মাধ্যমে টাকা পয়সা খরচ হবে। সুতরাং এটা আবার ক্ষমতার কেন্দ্রীকরণ হলো। তো এই ক্ষমতার কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ এগুলোই তো খুব চেনা থিওরি আর কি। মুশকিল হচ্ছে ওখানকার ইরানের যে বিকেন্দ্রীকরণটা হয়েছে সেই খবরটা তো আবার আমেরিকা রাখতো না। ওখানে এক একজন নেতা এক জায়গায় দায়িত্ব, এবং প্রত্যেকের একটা অটো মোড আছে, অর্থাৎ একজন মারা গেলে আরেকজন তার মতো করে যুদ্ধটা চালিয়ে যেতে পারবেন। ওই সবার মধ্যে নিজেদের কথাবার্তা বলে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এসব দেখেই মার্কিন সেনা জাস্ট ভেবলে গেছে, জানেন তো, কারণ ওদের পুরো স্ট্র্যাটেজি যা কৌশল সেগুলো পুরো ওলটপালট হয়ে গেছে। আর তার থেকেও বেশি ওলটপালট কিসে হচ্ছে জানেন? নতুন অস্ত্রের চমকে। এবং এখন যে অস্ত্রটার কথা সব থেকে বেশি শোনা যাচ্ছে, সেটার ভয়ে মোটামুটি মার্কিন সেনা কাঁপছে। সেটা কি জানেন? খাইবার শেকান। এটার ডাক নাম হচ্ছে, মানে এটা ভালো নাম বললাম আর কি, শক্তপোক্ত নাম। আর ডাক নাম হচ্ছে ড্যান্সিং মিসাইল, যাতে ব্যালিস্টিক মিসাইল। ব্যালিস্টিক মিসাইল মানে বুঝতেই পারছেন, বহুদূর পর্যন্ত দৌড়ে গিয়ে ওপর থেকে নেমে এসে কখনো মেরে দিতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে অন্যগুলোর সঙ্গে এটার একটা ফারাক আছে। সচরাচর মিসাইলগুলো একটা নির্দিষ্ট পথে চলে। একবার আপনি মিসাইলটাকে লঞ্চ করে দিলেন, অর্থাৎ ছেড়ে দিলেন, সেটা আকাশে নিজের ওই এখান থেকে ধরুন এ পয়েন্ট থেকে ছাড়লেন, মারতে হবে গিয়ে বি পয়েন্টে, ও এ থেকে সরাসরি বি অবধি যাবেন এবং সেই রাস্তাতেই যাবে, মাঝামাঝি নড়াচড়ার কোনো ব্যাপার নেই। কিন্তু এই ড্যান্সিং মিসাইল কি করে জানেন? মাঝ রাস্তায় হঠাৎ এঁকে বেগে চলতে শুরু করলো, হয়তো যাচ্ছিল জানা থা রেঙ্গুন চলা গেয়া সিঙ্গাপুর, এরকম অবস্থা। এবার গিয়ে ওখানকার কোনো লক্ষ্যেও মারতে পারে, আবার সেখান থেকে বা অথবা কোথাও গিয়ে সিঙ্গাপুরে গিয়ে মনে হলো না আজকে সিঙ্গাপুর যাব না, তার বদলে একটু ব্যাংকক যাই, ব্যাংকক চলে গেল। কি ঝঞ্ঝাটের বস্তু বুঝতে পারছেন? মার্কিন সেনারা যে ওই ইন্টারসেপ্টার মিসাইলগুলোকে ব্যবহার করে, অর্থাৎ মাঝ আকাশে যে মিসাইলগুলো গিয়ে শত্রুপক্ষের মিসাইলকে ধ্বংস করে, তারা মারবে কোথায় আর যাবে কোথায়? তারা তো শুধু এক বজ্ঞা ষাঁড়ের মতো দম দিয়ে ল্যাজ মুচড়ে ছেড়ে দিতে হবে, গো করে সোজা দৌড়ে গিয়ে ধাক্কা মারবে। এবার যখন ওই যেরকম দেখা যায় না ওই বুল ফাইটের সময় লাল কাপড় দোলাচ্ছে মাতাদোর, মানে যিনি ওখানে পুরো জিনিসটাকে পরিচালনা করেন, মাতাদোর এরকম লাল কাপড় দৌড়ন এরকম করে দোলান, আর ও পাশ থেকে ষাঁড়গুলো দৌড়ে এসে চার্জ করে ওই লাল কাপড়, আর শেষ মুহূর্তে তিনি কাপড়টাকে সরিয়ে নেন। আগে তো তাদের হাতে তরোয়ালও থাকতো, সেগুলো বিঁধে দিতেন তারপর।
এখন এই জায়গাটায় এই অবস্থাটা হয়েছে ওই মার্কিন মিসাইলগুলো। তারা 1 লক্ষ্যে যাচ্ছে, গিয়ে যখন পৌঁছচ্ছে গিয়ে দেখছে বোমা কিচ্ছু নেই। এবার কি করবে? একের পর এক মিসাইল খরচ হয়ে যাচ্ছে, ভাড়ার খালি। এর সঙ্গে রয়েছে কি জানেন? আন্ডার ওয়াটার ড্রোন হুট, আকারে ছোট কিন্তু পারস্য উপসাগরে মার্কিন জাহাজের জম। একটু সামান্য সতর্কতার অভাব হলেই সোজা গিয়ে খোলের নিচে গিয়ে ফাটবে আর ডুবিয়ে দেবে। আরও আছে, বলতে গেলে ওদের স্টক বলতে গেলে সময় ফুরিয়ে যাবে। কিন্তু একটার কথা বলে দিই, তাও এটা কিন্তু পুরো গেম চেঞ্জার, জানেন তো? এগুলোকে বলে আত্মঘাতী কামিকাজে ড্রোন। এগুলো তৈরিতে ইরান এতটাই দক্ষ যে তারা নাকি মানে প্রত্যেক দিন বেশ কয়েক হাজার করে বানিয়ে ফেলতে পারে, এরকম তাদের উৎপাদন ক্ষমতা হয়ে গেছে। পুতিনও এই কামিকাজে ড্রোনকে লুফে নিয়েছেন আর নিয়ে গিয়ে ইউক্রেনে ফেলছেন। এবার আমেরিকা ভেবেছিল যেখানে ড্রোন রয়েছে আগে সেই জায়গাটাই গুড়িয়ে দেবে, দিয়েছে ভেবেছিল, তারপর দেখে গেছে কোনো লাভ হয়নি, কারণ ইরান তো ওখানে রাখেইনি ড্রোনগুলোকে। ইনফ্যাক্ট ইরান তো ড্রোনই রাখেনি, তা বদলে কী করেছে জানেন? ড্রোনগুলোকে টুকরো টুকরো করে খুলে তার বিভিন্ন যন্ত্রাংশকে পাহাড়ের ওই জাগ্রস পাহাড় তার বিভিন্ন জায়গায় বিভিন্ন গুহায় রেখে দিয়েছে। কে বুঝতে পারবে? এগুলো কোনো রকম স্যাটেলাইট পিকচারে পাওয়া যাচ্ছে না। আচ্ছা ধরুন পরে যখন সেগুলো কোথাও না কোথাও তো অ্যাসেম্বল করবে, জুড়ে তো সেগুলো বয়ে নিয়ে যেতে হবে। আর যখনই সারাক্ষণ কিন্তু মার্কিন ওই বিভিন্ন উপগ্রহগুলো তারা কড়া নজর রাখছে কোথায় কোন কনভয় যাচ্ছে না যাচ্ছে তার উপরে। এই কনভয় তারা ধরতে পারছে না, তার কারণ কি জানেন? রাতের অন্ধকারে ওই ড্রোনের যন্ত্রাংশগুলোকে তুলে নিয়ে সেগুলো গাধার খচ্চরের পিঠে চাপিয়ে দেওয়া হচ্ছে। সেগুলো নিজেদের মতো করে গিয়ে জায়গা মতো নামিয়ে দিচ্ছে, সেগুলোকে সেখানে জুড়ছে আর ইরান আকাশে পাঠিয়ে দিচ্ছে, আর গিয়ে ওই পশ্চিম এশিয়ার বিভিন্ন ইউএস বেসে ইউএস ক্যাম্পে সেখানে গিয়ে আঘাত এনে চলে আসছে। মানে বলতে পারেন আমেরিকার সেটা এখন বলছে ভুল হয়ে গেছে, বিলকুল একদম সব ভুল হয়ে গেছে, ভুল পিছল জায়গায় পা রেখে হড়কে পড়েছেন ট্রাম্প। ইরানকে তিনি মানে গোটা ব্যাপারটাই গোড়ার থেকেই তিনি ভুল করেছেন। গোড়ায় গলদ বলেন, এটা হচ্ছে তাই। কারণ ইতিহাস বললাম, ইরানের ইতিহাসটা যদি যুদ্ধে নামার আগে একটুখানি ঝালিয়ে নিতেন এটা হতোই না। কারণ ইতিহাস বলছে এক আধবার ছাড়া 4000 বছরের ইতিহাসে ইরান মানে পারস্য তারা কখনো বিদেশি শক্তির সামনে মাথা নোয়ায়নি। সে সাম্রাজ্য বিস্তার করেছে কিন্তু কোথাও কখনো নিষ্ঠুর শাসন কায়েম করেনি। আসলে কি জানেন, এই মাটিটার কথা মনে হলেই না মনের ভেতর কিরকম একটা শিহরণ জ্বলে। দুপাশ দিয়ে বয়ে চলেছে দুটো নদী, টাইগ্রিস আর ইউফ্রেটিস, আর তার দুপারে সুমের, ব্যাবিলন, আসিরিয়া। মানুষ প্রথম সভ্য হয়েছিল এই মাটিতেই। সেই ঝুলন্ত উদ্যান, সেই যুগে তেলের বাতি, গিলগামেশের মহাকাব্য, মেসোপটেমিয়ার সভ্যতা, কত বলবো। যদিও মেসোপটেমিয়া আজকে ইরাক আর সিরিয়া, তবে ইরান তো তার পাশেই। মেসোপটেমিয়া সভ্যতার কিছুদিন পরেই সেদিনের পারস্য, আজকের ইরানের মাটিতে তো সমান্তরাল আরেকটা সভ্যতা তৈরি হয়েছিল, পারস্য সভ্যতা। পরে একদিন রাজা সাইরাসের হাত ধরে পারস্য সাম্রাজ্যের অধীনেই চলে আসে পুরো মেসোপটেমিয়া। হাজার হাজার বছরের ইতিহাসে মাত্র তিনবার যুদ্ধে হেরেছে পারস্য। কবে জানেন? আলেকজান্ডার, আরবের দ্বিতীয় খলিফা ওমর আত্তাব আর চেঙ্গিস খান। এছাড়া কেউ কোনোদিন যুদ্ধে পারস্যকে হারাতে পারেনি। এই ইতিহাসটা সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের পড়া নেই, একটুখানি কোথাও গিয়ে হয়তো হিস্ট্রিতে উইক ছিলেন, আর সেখানেই যাবতীয় গণ্ডগোলটা হয়ে গেছে। দেখুন, অতীত থেকে শেখার সুযোগ থাকলেও ডোনাল্ড ট্রাম্প শেখেননি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দেখে রাজ্য বিজেপি তো শিখতে পারে, কারণ তারাও তো ওই পা বাড়িয়ে বিপাকে পড়েছেন। বছর 20 পর আপনারা দেখলেন কলকাতায় এলেন তাসলিমা নাসরিন, কি উচ্ছ্বাস! মানুষের মনে হলো আমরা একটা পুরনো পাপস্খলন করলাম।
শনিবার রবীন্দ্র সদনের অনুষ্ঠানে তাকে সম্বর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী হাজির ছিলেন এবং তিনি নিজের মুখে বলেছেন যে তিনি আসলে বিনা নেমন্তন্নে তসলিমাকে স্বাগত জানাতে সেই মঞ্চে পৌঁছে গেছিলেন। রাজ্যের তথ্য আর সংস্কৃতি মন্ত্রী হিসেবে আগামীতে তসলিমা নাসরিনকে যতবার খুশি বাংলায় আসতে বলেছেন মুখ্যমন্ত্রী, যতদিন খুশি থাকতে বলেছেন। আসলে মৌলবাদের মোকাবিলায় সরকারের যে উৎসাহ আছে সেটা সেদিন সবার সামনে তুলে ধরা হচ্ছিল এবং পরিষ্কার করে দেওয়া হচ্ছিল যে সরকারের উৎসাহ আছে বলেই তসলিমা আসতে পেরেছেন। আগের সরকারগুলোর উৎসাহ ছিল না, সেই জন্য বাম আমলে তসলিমাকে বাংলা ছাড়তে হয়েছিল। আর সেই জন্যই পুরো 15 বছরের তৃণমূল আমলে তসলিমার বাংলায় ফেরা হয়নি। এগুলো নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু এই উৎসাহ জিনিসটা খুব ডেঞ্জারাস, জানেন তো। উৎসাহ এমনি ঠিক আছে, কিন্তু একটু বেশি হয়ে গেলে তখন হয়ে যায় গন্ডগোল। এই যে তসলিমাকে ঘিরে উৎসাহ, এর মধ্যে কেউ কি একটু বেশি উৎসাহী হয়ে পড়েছিলেন, যাকে বলে অত্যুৎসাহী? তাদের জন্যই কি মৌলবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিতে গিয়ে মৌলবাদকেই বিজেপি প্রশ্রয় দিয়ে ফেললো কিনা সেই নিয়ে তর্ক বিতর্ক শুরু হওয়ার একটা সুযোগ পাওয়া গেল। বিভিন্ন লোকজন, বিরোধীরা, তারা এটা নিয়ে মেতে উঠলেন। বিরোধীদের এই সুযোগটা দিলেন কে? এই অত্যুৎসাহীরা। দেখুন, এটা বলছি তার কারণ রবীন্দ্র সদনের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী যেরকম স্বেচ্ছায় পৌঁছে গেছিলেন বলে জানিয়েছিলেন, তেমনি তো স্বেচ্ছায় কবি জয় গোস্বামীকে এই অনুষ্ঠানের মঞ্চে আমন্ত্রণ জানিয়েছিলেন তসলিমা নাসরিন। কিন্তু একাংশের ধিক্কারে জয় গোস্বামী মঞ্চে থাকতে পারেননি, নেমে যেতে বাধ্য হয়েছিলেন। তারপরে কিন্তু প্রশ্ন উঠে গেছে, তসলিমার ফেরাকে যদি বিজেপি মৌলবাদের বিরুদ্ধে বার্তা বলে প্রচার করে, তাহলে সেই বার্তা এবং নিঃসন্দেহে এটা তো একটা বলিষ্ঠ পদক্ষেপ। এই বলিষ্ঠ পদক্ষেপের মধ্যে এক ফোঁটা চোনা ফেলে দিল কি কেউ? জয় গোস্বামীকে যেভাবে মঞ্চ থেকে নেমে আসতে বাধ্য করা হলো, সেটা কি সত্যিই খুব কাঙ্ক্ষিত ছিল? দেখুন, এটা ঘটনা। জয় গোস্বামী বোনাফাইড মমতা অনুরাগী, একদম নিজে স্বীকার করে নিয়েছেন তিনি আমৃত্যু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে চান, স্বীকার করেছেন। অর্থাৎ এগুলো ভুলে যান। তারপরে তিনি তৃণমূলী, এইভাবে ধরে নিতে হবে। কিন্তু যদি তাও হন, তার জন্যই কি তাকে ধিক্কার দিয়ে মঞ্চ থেকে নামানোর কারণ খুঁজে পেতে হবে? তাহলে তো ধরতে হবে বিজেপিও এই তৃণমূলের মতোই অসহিষ্ণুতায় দুষ্ট, হয় হাইওয়ে নয় মাইওয়ে, এই থিওরিতে বিশ্বাসী। মাঝামাঝি কিছু নেই, আমার সঙ্গে থাকো অথবা দূরে থাকো। এবার এইগুলোকে যদি স্বাভাবিক বলে মনে হয়, তাহলে ধরতে হবে জয় গোস্বামী ভালো তৃণমূল ছিলেন না। কারণ ভালো তৃণমূল হলে তাদের তো আবার ডেকে নেওয়া হচ্ছে, সেটা তো আমরা দেখতে পেয়েছি। আচ্ছা, তিনি খারাপ তৃণমূল কেন হলেন? এটা তো প্রমাণের দায় যারা সেদিন তাকে ধিক্কার দিলেন, যারা তাকে নামতে বাধ্য করলেন, তাদের ওপর বর্তায়। কারণ জয় গোস্বামীর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ উঠেছিল কিনা, বা তার নামে কোনো তোলাবাজির অভিযোগ আছে কিনা, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার এখন অবধি তো যে কোনো প্রয়োজনীয়তা তৈরি হতে পারে এটা কেউ ভাবেননি। ফলে এই প্রশ্নগুলোর উত্তর কারোর কাছে সেভাবে নেই। মাঝখান থেকে কি হলো? তসলিমা নাসরিন, যিনি এইভাবে আপ্লুত হলেন, যিনি বাংলার যেটা সঠিক সংস্কৃতি অর্থাৎ সহিষ্ণুতা, সহমর্মিতা, সেই জায়গাগুলো, সেই উষ্ণতা, এই হৃদয়ের উষ্ণতা, সেটা খুঁজে পাচ্ছিলেন এবং তার সম্পূর্ণ কৃতিত্বটা এই সরকার পাচ্ছিল, এই সময়টা পাচ্ছিল। এবং সত্যি বলতে কি, আমাদের সবার একটা লজ্জা স্খলন ঘটছিল, পাপস্খলনও বলতে পারেন। তসলিমা কত বড় সাহিত্যিক, তার লেখনী কত শক্তিশালী, এই কোনো রকম বিচারের মধ্যে না গিয়েই বলা যায় যে তিনি একজন লেখিকা, এবং একজন লেখিকাকে এই রাজ্য যারা বলে তারা শিল্প সংস্কৃতি সাহিত্যের অনুরাগী, যারা বলে তারা সহনশীলতায় বিশ্বাসী, সে বামপন্থীরা হোক বা তৃণমূল, কেউ নিরাপত্তা দিতে পারেনি।
এটা ব্যর্থতা, সামগ্রিক ব্যর্থতা। সেই ব্যর্থতার গ্লানির থেকে এই সরকার আমাদের কোথাও গিয়ে মুক্ত করলেন, কিন্তু তার বদলে আমাদের কি শুনতে হচ্ছে? তার সঙ্গে সঙ্গে জয় গোস্বামীর অপমান মানে তার অপমান। তাহলে কি দাঁড়ালো? তসলিমাকে ডেকে এনে তাকে অপমান করা হয়েছে, এটা লেখিকাই মনে করছেন। এভাবেও তো কেউ ব্যাখ্যাটা করতে পারে। এটা কি কাঙ্ক্ষিত ছিল? খুব দরকার ছিল এই এত সুন্দর একটা পরিস্থিতি, একটা অত্যন্ত সুচিন্তিত সরকারি একটা সিদ্ধান্তকে এইভাবে কলুষিত করার? এবার এই অস্বস্তি ডেকে আনার ঠিক কী কারণ, সেটা যাদের ভেবে দেখার, বা যারা এত খেটে খুঁটে যে সরকার এই বন্দোবস্তটা করলো এবং করেও এই প্রশ্নগুলোর সামনে দাঁড়ালো, কারাদার করিয়ে দিল, নিশ্চয়ই তারা এগুলো খতিয়ে দেখবে। কারণ এক মাকে যেরকম শীত যায় না, এরকম পরিস্থিতি কিন্তু ভবিষ্যতে বহুবার বিপাকে ফেলতে পারে। সুতরাং সাধু সাবধান। জয়কে অপমান করা হয়নি, আমাকেও অপমান করা হয়েছে, কারণ আমি তো জয়কে ডেকেছিলাম। তো আর আমি আমার যে ভাষণ ছিল সেখানে তো আমি বাক স্বাধীনতার কথাই বলেছিলাম। যারা আমার কথা পছন্দ করেছিলেন তাদের মধ্যেই কি তারা ছিলেন যারা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে দেননি? তাহলে তো দুরকম হয়ে গেল না? আমি স্টেজে উঠে যে দুটো কথা বলতাম তার মধ্যে একটা হচ্ছে কবিতাটা পড়তাম, 2 নম্বর কথা যেটা বলতাম যে আজকে স্বাগত জানানোর অনুষ্ঠানে আমার থাকার কোনো অধিকার নেই, কারণ আমি গত 15 বছর ধরে তসলিমা নাসরিনকে ফেরত আনার পক্ষে একটি গদ্য রচনা, একটি কবিতা রচনা করিনি। প্রথম দোষী হচ্ছি আমি এটা করিনি, সেটা আমি স্টেজে দাঁড়িয়ে বলতাম। ফলে আমাকে যারা ধিক্কার দিয়েছেন তারা একদিক দিয়ে ঠিকই করেছেন। এই যে ঘটনাক্রম যাবে, এগোবে, আর একটু একটু করে বোঝা যাবে যে কেন আমি সরে এসেছিলাম অতদিন আগেই। সব কথা বলার একটা সময় আছে। শুনুন, টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। আমি ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট বলে মনে করি। কোন বলটা ছেড়ে দিচ্ছেন, কোন বলটা কানেক্ট করছেন, তার টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। জয় গোস্বামী আত্মসমালোচনা করলেন। জয় গোস্বামী হয়তো তার অপারগতা সেটাকেই স্বীকার করতেন, মঞ্চে দাঁড়িয়ে এই ধিক্কারটা তিনি নিজেকে নিজে দেবেন ঠিক করেছিলেন। কিন্তু তার বদলে কেউ কি ধিক্কারটা তাকে দিতে গিয়ে তাদের টাইমিংটা ভুল করে ফেললেন। জয় গোস্বামী বলছেন ধিক্কারটাকে তিনি মাথা পেতে নিচ্ছেন, কারণ গত 15 বছরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও তিনি তসলিমাকে আমন্ত্রণের দাবি জানাননি। কিন্তু এটা তো বলছেন যে তাকে বারবার ক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হলেও তিনি কলকাতায় তসলিমার যে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং সুযোগ পেলে মঞ্চে উঠবেন এবং এই কথাগুলোই বলবেন। এবার অনেকেই জয় গোস্বামীর বিজেপি বিরোধিতা বা যে মৌলবাদের কারণে তসলিমা পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য হয়েছিলেন, সেই মৌলবাদের উল্টো মৌলবাদের বিরুদ্ধে জয় গোস্বামীর প্রতিবাদ বলে ধরতে পারেন। কিন্তু সেটা করতে গিয়ে মাথায় রাখতে হবে, মৌলবাদকে কি শুধু ধর্ম দিয়ে বিচার করা ঠিক হবে, নাকি যে কোনো ধ্যান ধারণা বা মতবাদ জোর করে উগ্রভাবে চাপিয়ে দেওয়াটাই মৌলবাদ? এবং সেক্ষেত্রে যারা জয় গোস্বামীর অপমানে তসলিমাকে তাড়ানোর পাপস্খলন হয়েছে বলে মনে করছেন, যিনি তৃণমূলের সঙ্গে ছিলেন এতদিন, যিনি ফেরানোর জন্য উদ্যোগ নেননি, যেটা তিনি নিজেই বলছেন, দেখুন, নিজেকে শাস্তি দেওয়ার থেকে বড় আর কিছু হয় না, অনুশোচনার থেকে বড় আর কিছু হয় না। কিন্তু সেই অনুশোচনা করে কেউ পার পেয়ে যাবেন, তার আগে শাস্তিটা দিয়ে দেওয়া দরকার। সেই চায়ের দোকানের মালিকের মতো, সেই চায়ের দোকানের মালিক ছিল না, যে সে একটা ওখানে চায়ের দোকানে একটা বাচ্চা ছেলে কাজ করে, তাকে বলে এই অমুক টেবিলে গিয়ে চাটা দিয়ে, তা বাচ্চাটা চায়ের কাপটা তুলছে নিয়ে যাবে বলে তার আগে ঠাটিয়ে এক চর, সবাই মিলে রেড়ে করে উঠেছে, আরে বাচ্চাটাকে মারলে কেন? বললো যে মারলাম তার কারণ যদি কাপটা ভেঙে ফেলে। বলে আরে কাপটা ভেঙে ফেলে মানে? ও তো কাপটা ভাঙেনি। বললো কাপটা ভেঙে ফেললে আর মেরে কী লাভ, তাই জন্য আগে চটটা মেরে দিলাম। এটাও তো সেরকম, উনি যদি ক্ষমা চেয়েই ফেলেন, তারপর তো একজন ক্ষমা চেয়ে ফেলার পর তাকে আর কিছু বলা যায় না। এই স্কোপটাই কি কেউ দিতে চাননি? মাঝখান থেকে এই সব কথাগুলো
আলোচনায় চলে এলো যে কথাগুলো কিন্তু আসারই কথা ছিল না। সম্পূর্ণ রকমভাবে আমার ধারণা যে সরকারি উদ্যোগ, যে রাজনৈতিক উদ্যোগ, বিজেপির যাবতীয় চিন্তাভাবনা এবং বার্তা সব কিছুতেই জল ঢেলে দিল এই অত্যুৎসাহ। নেগেটিভে কাটাকুটি হয়ে রাজনৈতিক স্কোরশিট সব দলের জন্যই সমান হয়ে গেছে বলে যারা মনে করছেন, এবং যারা এই মুহূর্তে এই গোটা ব্যাপারটার থেকে এই ফাঁকে দেখছেন যে তাদের পাপস্খলনের বা লজ্জা নিবারণের একটা সুযোগ তৈরি হয়ে গেছে, সেই বামপন্থীরা তো সোশ্যাল মিডিয়াটা নিয়ে বেশ সক্রিয় হয়ে উঠেছেন। অথচ এই বামপন্থীদের আমলেই এই বাংলা ছেড়ে চলে যেতে হয়েছিল তসলিমাকে। বলবেন কেন্দ্র থেকে বলা হয়েছিল রিস্ক না নিতে, প্রণব মুখোপাধ্যায় বলেছিলেন যে রিস্ক নিও না, সব রিপোর্ট ছিল, সব ঠিক। তা তারা যদি এতটাই নিয়ন্ত্রিত গোটা বিষয়টা করতে পারেন, এবং যদি জ্যোতি বসুর সেই কথাটা ঐতিহাসিক বক্তব্য ছিল, তো সরকার না চাইলে কখনো দাঙ্গা হয় না, এই বক্তব্যটা যদি তারা এতদিন এখন পর্যন্ত অত্যন্ত গর্বভরে প্রচার করতে পারেন, তাহলে তো তাদের কত বড় ব্যর্থতা ছিল সেটা মানতে হবে। এবং আমার ধারণা তাদের মনের মধ্যে সেই গ্লানিটা রয়েছে এটা সেই সময় না করার জন্য। ফলে তারা এখন এই যে বিতর্কটা হট করে তৈরি হয়ে গেছে, সেটার সুযোগে গোটা বিষয়টার মধ্যে নেমে পড়ে এইগুলো হচ্ছে অত্যন্ত মৌলবাদী একটা চিন্তাভাবনা, এইগুলো অন্যায়, এই গোঁড়ামি অন্যায়, এই সমস্তগুলো বলে তারা হয়তো নিজেদের মনে করছেন খানিকটা পাপস্খলন বা খানিকটা লজ্জাস্খলন হবে। কিন্তু ওই যেটা বললাম, শুধু কি ধর্মীয় কারণে এই মৌলবাদ হয়? ভাবুন তো, মার্ক্সবাদী সত্য কারণ ইহা বিজ্ঞান, এই কথাটা বলার মধ্যে দিয়ে অন্য কোনো মতবাদকে বা নিজের মতবাদটাই উল্টো দিক থেকে দেখলে যে এটাই একমাত্র সত্যি, এটার কোনো ভুল হওয়ার কোনো জায়গায় নেই, এই জন্য একটা আত্মম্ভরিতা এবং একটা স্থির সিদ্ধান্ত যেটার মধ্যে কোনো রকম ফ্লেক্সিবিলিটি নেই, অন্য সবাইকে নস্যাৎ করার চিন্তা, সেটা কি চলে আসে না? এবং যদি দেখা যায়, একটুখানি যদি তলিয়ে দেখেন, বামপন্থীরাও নিজেদের মতবাদকে বাকিদের ওপর চাপিয়ে দেন, তাহলে তাদের একদিক থেকে মৌলবাদের সমর্থক বলে মনে করাটা কি অস্বাভাবিক হবে? প্রশ্ন উঠতেই পারে। দেখুন, এটা নিয়ে আবার সোশ্যাল মিডিয়ায় বহু লোকের মনে হবে, কিন্তু কিছু কিছু সময় না আত্মসমালোচনা করাটাও খুব জরুরি, তাদের ভেবে দেখা উচিত। কমিউনিস্ট পার্টির ভেতরে ভিন্ন মত উঠলেই সেই মতকে কি শ্রেণী শত্রুতা বলে, আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা বলে দাগিয়ে দেওয়া হয়নি? সেটাকে কি মৌলবাদ বলা যাবে না? স্টালিনের রাশিয়ার থেকে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের বাংলা, মত পার্থক্যের কারণে ট্রটস্কির থেকে শুরু করে সাইফুদ্দিন চৌধুরী এদের বিশ্বাসঘাতক আখ্যা দেওয়া, এই ইতিহাসটাও তো বামেরাই রচনা করেছেন। এবং সব থেকে বড় কথা, যে বামেরা জয় গোস্বামীকে মঞ্চে উঠতে না দেওয়াটার সমালোচনা করছেন, তারা তো ভুলে যাচ্ছেন আলেকজান্ডার সোলজেনিৎসিন, ভাসিলি অ্যাকসিওনভ বা জোসেফ ব্রডস্কির মতো সাহিত্যিকদের নির্বাসনে পাঠানোর ইতিহাসটাও এই কমিউনিস্ট শাসিত সোভিয়েতেই লেখা। অনেক ভালো থাকতে পারে, এগুলোকে কিভাবে রাখবেন? ফলে কোথাও গিয়ে একটা ভুলের সমালোচনা করতে গিয়ে তারা নিজেরাই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন কিনা, নিজেরা কবার ভুল করেছেন সেটা ভুলে অন্য কেউ ভুল করেছেন সেইটাকে তুলে ধরার চেষ্টা করছেন কিনা, এটা তো ভেবে দেখার দরকার। কারণ সামগ্রিকভাবে একটা লজ্জা ছিল, একটা লজ্জা কাটানোর সুযোগ ছিল, হয়তো খানিকটা কেটেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা লজ্জায় ফেলেও দেওয়া হয়েছে। ফলে এই লজ্জা প্রাপ্তি আর লজ্জা মুক্তি দুটোকে বরঞ্চ দাঁড়িপাল্লায় চাপিয়ে এখন সমস্ত রাজনৈতিক দলের সমস্ত মতামত নির্বিশেষে একটু নিক্তি মেপে ওজন করে দেখা উচিত। জানেন তো, বাংলা জিতলো না হারলো? জয় গোস্বামীর রাজনৈতিক মতের সাথে আমাদের রাজনৈতিক মত না মিলতে পারে, কিন্তু তার কবিতা, তার লেখনী, সেইটাকে নিয়ে তো কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই।
আমার মতের বিরুদ্ধে কোনো লোককে শুধুমাত্র মবকে ব্যবহার করে আমি তাকে চুপ করিয়ে দিতে পারি, আমি তাকে থামিয়ে দিতে পারি, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেইটা আমরা পক্ষপাতিত্ব নই। কাদের ডাকে এসেছিলেন, যিনি ওকে সম্বর্ধনা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তো কট্টর হিন্দুবাদী, তিনি তো হিন্দুত্ব চান শুধু, তাহলে তফাৎটা কোথায় রইল? কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন এটা তার পলিটিক্যাল স্টেটমেন্ট। প্রথম কথা হচ্ছে উনি হিন্দুত্ব বা হিন্দুবাদ বোঝেন না। হিন্দুত্ব কোনো কট্টর হতে পারে না। কারণ আমি যদি কট্টর হিন্দু হই, এবং আমিও মনে করি আমি কট্টর হিন্দু, আমাকে গীতার অক্ষরে অক্ষরে বিশ্বাস করতে হবে, বেদের অক্ষরে অক্ষরে বিশ্বাস করতে হবে। আমার গীতা আমাকে শেখাচ্ছে যেরকম বিভিন্ন নদী বিভিন্ন পথে গিয়ে এক সাগরে গিয়ে পড়ে, সেরকম বিভিন্ন পথে ঈশ্বরেই উপনীত হওয়া যায়। অতএব ওনার জানার অসুবিধা আছে, উনি আমার কাছে 1 ঘন্টার ক্লাস নিতে পারে, হিন্দু ধর্ম সম্পর্কে ওনাকে আইডিয়া দিয়ে দেবো। দেখুন, সুকান্ত মজুমদার হিন্দুত্ব এবং গীতার বাণী সম্পর্কে যা বললেন, এগুলো নিয়ে জাস্ট কিচ্ছু বলার নেই। সত্যিই তো, প্রশ্ন শুধু একটাই, এটাই যদি হিন্দুত্ব হয় তাহলে ধরে নিতে হবে এই হিন্দুত্বে বিশ্বাসী অন্তত সেই দিন ওই মঞ্চের সামনে যারা দর্শক আসনে ছিলেন তারা সবাই ছিলেন না, বরঞ্চ এই হিন্দুত্বটা জানেন না এরকম কেউই হয়তো তাদের বিপাকে ফেলেছেন। এবং সেই সঙ্গে এটাও খুব পরিষ্কার, তার মানেও না যে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মনে করছেন গোটা ব্যাপারটার বলার মতো জায়গায় সে অধিকার তার অর্জন করে ফেলেছেন, বিষয়টা সেরকমও না। তাদেরও ওই নিক্তিতে ওজন করতে হবে। তারা যে কাজটা 15 বছর ধরে করেছেন, যে ভুলটা, যে লজ্জাটা 15 বছর ধরে বহন করেছেন, আজকে সমালোচনা করে সেই লজ্জাটা কাটাতে পারবেন কিনা। দেখুন, অতি উৎসাহের বিপদ সম্পর্কে শ্রমিক ভট্টাচার্য কিন্তু বিজেপি কর্মীদের লাগাতার সতর্ক করেছেন। গত 1 সপ্তাহে যখন একটা এরকম দলের রাজ্য সভাপতি অন্তত 4 বার বলে, মানে এগুলো একদম জনসমক্ষে প্রকাশ্যে বলেছেন, আরও ঘরোয়া অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠানে কতবার বলেছেন জানি না, যে তারা চেষ্টা করলেও তাদের দলে সর্বস্তরে তোলাবাজির মতো ঘটনা আটকাতে পারেননি। তার মানে বিজেপি রাজ্য সভাপতি মেনে নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের কিছু ভুল ওই ছোঁয়াচে রোগের মতো তাদের আক্রমণ করেছে। দলের রাজ্য সভাপতি যখন নিজে আশঙ্কিত বা সতর্ক করছেন সবাইকে, তখন এই বিষয়টা বিজেপি কর্মীরা খুব হালকাভাবে নিতে পারেন কি? দেখুন, তর্কের খাতিরে ধরে নেওয়া যেতে পারে যে এই মুহূর্তে রাজ্যে বিরোধী শক্তি বলে তো কিছু নেই, কারণ কারা বিরোধী? এই রকম গোটা ভূভারতে এরকম বিরোধী কোথাও খুঁজে পাবে না তুমি। এরকম বিরোধী, যে বিরোধী করে না কো ঠুস ঠাস, মারে না কো ঠুস ঠাস, সেই রকম বিরোধী। তার এইরকম বন্ধুত্বপূর্ণ বিরোধী এবং এত দায়িত্বশীল বিরোধী, যারা রাজ্য সরকার বললে ওঠে, রাজ্য সরকার বললে বসে, এরকম কোথাও তো খুঁজে পাওয়া যাবে না। আর অন্য দিক থেকে দেখতে গেলে এটা টুকরো বিরোধী। ফলে এত টুকরো হয়ে গেছে, আপনি কোন টুকরো কে সেটাই তো বুঝে উঠতে পারবেন না। এক টুকরো কালীঘাটে, এক টুকরো বিধানসভা, এক টুকরো এনসিপিআই হয়ে এনডিএতে, এক পক্ষ মাঝে মধ্যে এ পাশে বেরোচ্ছেন, এক পক্ষ ও পাশে বেরোচ্ছেন, প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। ওই দেখবেন ওই মাঝে মধ্যে ওই রাস্তার ধারে হয় না, ওই একটা বল, 3টে গ্লাস রাখা থাকে, কোনো একটা গ্লাসের তলায় একটা বলটা রয়েছে, কেউ একজন ওই ঝুপঝাপ করে গ্লাসগুলোকে ইধার উধার করে দেয়, বলতে হবে কোন গ্লাসের তলায় বলটা রয়েছে। এ হচ্ছে সেরকম খেলা আর কি। কেউ বলে উঠতে পারবে না কে কার তলায় রয়েছে, কারণ প্রতি মুহূর্তে অবস্থান বদলাচ্ছে। সোজা কথায় নিজেদের মধ্যে তারা কলহে দীর্ণ, অন্তঃকলহে শতচ্ছিন্ন। নিজেরা সোজা বাংলা, এটা একটু কঠিন সব কথা খারাপভাবে বলতে ভাল লাগে, আর একটু সুন্দর করে বললে বেশ ভাল লাগে ব্যাপারটা। আর যদি সোজা বাংলায় বলতে হয়, নিজেরা মারপিট করে নিজেদের শেষ করে দিচ্ছে। এই তো বিরোধী শক্তির অবস্থা। এবার এই কথাটা ভেবে আপাতত বিজেপি কর্মীরা হয়তো নিশ্চিন্ত হতে পারেন, কিন্তু এটাও কি তাদের কখনো কখনো বলতে হবে, বা তাদের নেতৃত্ব এটা দেখেই কি মনে মনে বলছেন না নিশ্চিন্ত তো আর থাকা গেল না রে তোপসে? কারণ এত নিশ্চিন্ত হলে, এত আত্মতুষ্টিতে ভুগলে, এবং সব থেকে বড় কথা ওই তৃণমূল সিনড্রোম যদি আক্রমণ করে, তৃণমূল ভাইরাস যদি আক্রমণ করে, সবই তো আমরা বিরোধীরাই
আমাদের বলার কেউ নেই, আমাদের প্রতিপক্ষ নেই। প্রতিপক্ষ ছাড়া গণতন্ত্র টেকে নাকি? সুতরাং আমরা নিজেরাই নিজেদের প্রতিপক্ষ। নিজেরাই যদি নিজেদের প্রতিপক্ষ হিসেবে তৈরি করে নেন, তার বিপদ ভাবুন তো। লং টার্মে কী হবে, লম্বা সময় পরে কী হবে? লং টার্মের জন্য বিরোধীদের হালকাভাবে মেনে নেওয়ার তো সেটাই পরিণতি, যেটা আজকে তৃণমূল টের পাচ্ছে হারে হারে। আর এটা বুঝেছেন বলেই শ্রমিক ভট্টাচার্য ও রোগ সারানোর জন্য বারবার সতর্ক করছেন বা ওষুধ দেওয়ার চেষ্টা করছেন, বোঝাচ্ছেন তাদের ভেতরেও রোগ ছড়িয়ে পড়ার আগেই তিনি রোগটাকে গোড়ার থেকে নির্মূল করতে চান। এবং সেক্ষেত্রে কখনো কখনো দিলীপ ঘোষ, কখনো অগ্নিমিত্রা পালের মতো নেতাদেরও সমানভাবে উদ্যোগী হতে দেখা যাচ্ছে। মানে এই মুহূর্তে বিজেপির ওপর স্তরের সমস্ত নেতা মন্ত্রী তারা এখন উদ্যোগী হয়েছেন। ভেতরে যে আগাছাগুলো গজিয়ে উঠছে, যেগুলো মাঝে মধ্যে ওই আগে একটা সময় শোনা গেছিলো, জানেন তো, পার্থেনিয়াম বলে এক ধরনের আগাছা আছে, সেগুলো থেকে এক ধরনের চর্মরোগ হচ্ছিল বলে শোনা গেছিল। মানে সোজা কথায় এই সমস্ত আগাছাতার মধ্যে যদি কিছু বিষ আগাছা থাকে, যেগুলো ভবিষ্যতে সর্বনাশের রাস্তা তৈরি করে দিতে পারে, সেটা গোড়াতেই সাফ করার জন্য এখন আজ মঙ্গলবার জঙ্গল সাফাই করার দিন এরকমভাবে সব নেমে পড়েছেন কিনা, এটা কিন্তু আপনারা ভেবে দেখতেই পারেন। আমাদের দলের নাম নিয়ে কিছু মানুষ বিভিন্ন জায়গায় তোলাবাজির চেষ্টা চালাচ্ছে। একটু সাবধান হবে, কারণ টিমের অভিমুখ বদলাতে বেশিক্ষণ সময় লাগবে না। আরো 15 দিনের সময় দেখছি আমরা, তারপরে যেটা হবে বুঝতে পারবো। আমাদের রাজ্য সভাপতি সাংগঠনিক ভাবে হি ইজ দ্য আলটিমেট ইন আওয়ার স্টেট। তিনি তো পরিষ্কার বলে দিচ্ছেন দল থেকে বের করে দেওয়া হবে এবং প্রবাবলি এক্সপেল করাও হয়েছে 2-3 জন, আমি যতদূর খবর আছে। বাইরে কিছু করলে তার জন্য পুলিশ আছে, তারা দেখবে। আর আমাদেরও বক্তব্য যে আমাদের লোকেরা যদি এই ধরনের কোনো উল্টোপাল্টা কাজে যুক্ত হয়, সাধারণ মানুষের অধিকার আছে তার বিরুদ্ধে কমপ্লেন করা, পুলিশে কমপ্লেন করা, পার্টিকে জানানো, পার্টি তার ব্যবস্থা নেয়। অলরেডি 200-250 লোককে আমরা সাসপেন্ড করেছি এবং এই প্রক্রিয়া চলবে। 3 মাস হয়নি একটা সরকারের, সেখানে শীর্ষ নেতৃত্বকে বলতে হচ্ছে তোলাবাজি নয়, তোলাবাজি নয়, তোলাবাজি নয়। তাহলে আপনারা এইটা প্রমাণ করে দিচ্ছেন যে বিজেপি এই একটা বড় অংশ এই তোলাবাজিতে ঢুকে গেছে। দেখুন, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, এদের কথাগুলো যদি আত্মসমালোচনা, আত্মশুদ্ধির রাস্তা হয়, তাহলে কুণাল ঘোষের কথাগুলো হচ্ছে মুখশুদ্ধির মতো। মানে তাদের মুখটা এত তেতো হয়ে রয়েছে সাম্প্রতিককালে, যা যা গিলতে হয়েছে তাতে আপাতত এগুলোই ওই বলে ঠলে তারা নিজেরা শান্তি পাওয়ার চেষ্টা করছেন যে সত্যি ওদের কি অবস্থা দেখুন। তার আগে এখনও তাদের নিজেদের কি অবস্থা, সেটা মানে কি অবস্থা হয়েছিল 15 বছরে, সেটার ফল কি সেটা তো মানুষজন ঠিক করে দিয়েছেন। তাদের নিজেদের কি অবস্থা হয়েছে, এখন কি অবস্থা, সেটাও তো তাদের মুখ তেতোই হবে। সেটাই কাটানোর চেষ্টা করছেন নাকি? ছেড়ে দিন ওটা, অন্য জিনিস মনে হচ্ছিল। বিজেপির রাজ্য সভাপতি কি ভবিষ্যৎদ্রষ্টা? মানে সঠিক সময় যদি সতর্ক না হন, তাহলে যে ঠিক কী হতে পারে, ভুল পথে এগোতে থাকলে যে কি হয়, সেটা কি তিনি অনেক আগেই টের পেয়ে গেছিলেন। তাই জন্যই তার এই যাবতীয় সতর্কবার্তা। দেখুন, আজ তো তার কথাগুলো, তার ভবিষ্যৎ দর্শনের প্রমাণটা আজ তো হাতে হাতে পেয়ে গেছেন কোচবিহারের বিজেপি কর্মীরা। শীতলকুচির ছোট শালাবাড়িতে নিজেদের মধ্যে ঝামেলায় ডিম ছোড়াছড়ি করেছেন বিজেপি কর্মীরা। এক গোষ্ঠীর নেতাকে ডিম ছুঁড়ে মেরেছেন আরেক গোষ্ঠীর লোকজন। মনে আছে আপনাদের? শ্রমিক ভট্টাচার্য এখন যেরকম তোলাবাজি নিয়ে সতর্ক করছেন, তখন ওই যখন রাজ্যে ওই ডিম ছোড়ার যখন একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছিল বিরোধীদের, তখন থেকেই তো রাজ্য বিজেপির সভাপতি বারবার সতর্ক করেছেন, বারবার বুঝিয়েছেন এটা ঠিক হচ্ছে না। এই শুরুতেই ব্রেকটা না কষা গেলে এই ডিম বুমেরাং হয়ে উল্টো দিকে ছুটে আসতে বেশি সময় লাগবে না। তাই তো হলো, তাই তো হচ্ছে, একথা তো ঠিক। বিরোধীদের লক্ষ্য করে ডিম ছোড়ার দায় বিজেপি সরাসরি নেয় না, কিন্তু তারপরেও শ্রমিক ভট্টাচার্য কথাগুলো বলেছিলেন, তার কারণ সরকারিভাবে দায় নেওয়া বা না নেওয়ার বাইরেও বাস্তব বলে একটা বিষয় আছে। সেই বাস্তব সত্যিটা কী তিনি সেটা অনুধাবন করেছিলেন এবং সেই জন্যেই ওই সতর্ক করেছিলেন সবাইকে।
তাহলে এটা ধরতেই হবে যে বিজেপির কর্মীরা রাজ্য বিজেপি সভাপতির কথাগুলোকে সিরিয়াসলি নিচ্ছেন না। নিলে আজকের দিনটা দেখতে হতো না। শীতলকুচিতে বিজেপির নেতাকেই ওই বুমেরাং হয়ে যাওয়া ডিমের ঘায়ে মূর্ছা যেতে হতো না। একে কি বলে জানেন তো? ইংরেজিতে একটা খুব সুন্দর কথা আছে, পেড ব্যাক বাই দেয়ার ওন কয়েন। এটা একবার বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, যদিও তারপর তিনিও আবার তাদের নিজেদের কয়েনেও বহুবার পেড হয়েছেন আর কি, ক্ষমতা থেকে যাওয়ার আগে। তো যাই হোক, বাংলাটা ধরলে আরও সহজ সরল, যাকে বলে যেমন কর্ম তেমন ফল। গীতায় যদিও বলেছে, দেখুন গীতার কথাটা বলছিলেন সবাই, গীতায় বলেছে কর্ম করে যাও, ফলের আশা করো না। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। কিন্তু ঘটনা হচ্ছে রাজনীতিতে ফলাফলের আশাটা ছেড়ে দিলে তাহলে তো ওই 16 আনা থেকে 16 আনা চলে যাওয়ার মতো অবস্থা হয়, হাতে লাড্ডু। এটা হয়তো আজ বিহারের বাঁকিপুর হারিয়ে সর্বভারতীয় বিজেপি বুঝতে পারছে। বিহারের বাঁকিপুর 3 দশকেরও বেশি সময় ধরে বিজেপির দুর্গ। 1995 সাল থেকে বাঁকিপুর ছিল বিজেপির কবজায়, ছিল, কারণ আজ থেকে আর রইল না। নিতিন নবীন সর্বভারতীয় বিজেপির সভাপতি হয়ে যাওয়ায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তার ইস্তফায় বাঁকিপুর আসনটা ফাঁকা হয়েছিল এবং সেখানে উপনির্বাচন করাতে হয়েছিল। এবার দেখুন, গোটা ভারতেই যদি আপনি উপনির্বাচনের ধাঁচ দেখেন তাহলে এটা ধরতে হবে যে সচরাচর আর কি যারা ক্ষমতাসীন দল তারা উপনির্বাচনে চট করে হারে না। এই আমাদের এখানে যেরকম সাগরদিঘির উপনির্বাচনে একটা ব্যতিক্রমী ফল হয়েছিল। ওই তখন বায়রান বিশ্বাস কংগ্রেস বামেদের যৌথ প্রার্থী হিসেবে জিতে গেছিলেন। ফলে এটা অবিশ্বাস্য লেগেছিল তৃণমূলের কাছে, যার জন্যে গোটা এতদিনের ধারা যেটা সেটা অব্যাহত রাখতে তারা কয়েকদিনের মধ্যে বায়রান বিশ্বাসকে নিজেদের দলে যোগ দিয়ে নিয়েছিলেন। তাহলে আখেরে আলটিমেটলি ওটাই দাঁড়ালো, যিনি ক্ষমতাসীন ছিলেন তারাই জিতেছিলেন। তো সেটা তো উপনির্বাচনে একটা ধরন আর কি, উপনির্বাচনে ইগো বলতে পারেন। কিন্তু এখানেও তো ওই সাগরদিঘির মতোই উল্টো ফল হলো। উপনির্বাচনে 19,000-এর বেশি ভোটে জিতে গেলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। এবার ভোট কুশলীর দায়িত্ব ছাড়ার পর জনসুরাজ পার্টি করেছিলেন পিকে, এবং সেই পার্টির হয়ে বাঁকিপুর থেকে তিনি নির্বাচিত হলেন। প্রথমবার ভোটে দাঁড়ানো, প্রথমবার বাজিমাত। এবং সব থেকে বড় কথা, পিকে বাঁকিপুরে এই অপরাজিত আখ্যা পেয়ে যাওয়া বিজেপিকে পরাজিত করেছেন যখন বিহারটা বিজেপির দখলে। যে আসনে নিতিন নবীন জিতেছিলেন, তার আগে তার বাবা নবীন কিশোর প্রসাদ সিনহা 3 বারের জন্য বিধায়ক ছিলেন। এরকম একটা আসন কি করে জনসুরাজের মতো একটা সবে দুধের দাঁত ওঠা দলের কাছে হারালো বিজেপি? তাও দেখুন, তার আগে যে একটা মূল নির্বাচন হয়েছিল সেখানে তো জনসুরাজ পার্টি ছিল, তারা দাঁত ফোটাতে পারেনি। সেটা এখন কি করে হলো? যদি সত্যি প্রশান্ত কিশোরের মগজাস্ত্রই শেষ কথা বলে থাকে তাহলে তখন কেন কাজে লাগেনি সেটা, কেন এখন লাগলো? আর এখান থেকেই তো তাহলে এই প্রশ্নটা আসছে, তাহলে কি একটা প্রজন্মকে ভুল বোঝার খেসারত দিতে হলো? এই আলোচনাটা আসবে, এড়াতে পারবেন না। তার কারণ হচ্ছে এই যন্তর মন্তরে জেন জির ওই প্রতিবাদের পর এটাই তো প্রথম উপনির্বাচন। হ্যাঁ, এটা ঘটনা। এই যতগুলো কথা বললাম উপনির্বাচনে শাসক দলের জেতাটাই দস্তুর বা সচরাচর জিতে থাকে, এটাই দেখা গেছে। তার বাইরে বিজেপির ক্ষেত্রে অন্য জিনিস তো একটা দেখা গেছে, তারা কিন্তু এই ধরনের উপনির্বাচনে বহু হারে, কিন্তু তারপর যথারীতি মেন নির্বাচনে আসল নির্বাচনে গিয়ে জিতে বেরিয়ে যায়। এটাও আছে বিজেপির জন্য। কিন্তু আপাতত যখন সদ্য একটা এরকম একটা বিশেষ প্রজন্মের একটা আন্দোলনের পথ পেরিয়ে এসেছি আমরা, এবং তারপরে এই পরীক্ষাটা ছিল, অর্থাৎ এই উপনির্বাচনটা ছিল, এবং তার এরকম একটা ব্যতিক্রমী ফলাফল, তখন তো এই প্রশ্নটা উঠছেই, এই প্রজন্মটাকে ভুল বোঝার খেসারতি কি দিতে হলো?
যন্তর মন্তরে জেনজির প্রতিবাদকে বুঝতে ভুল করেছিলেন বলেই কি বিজেপি নেতৃত্ব বাকিপুর হারালেন? এটা কি কোথাও গিয়ে প্রভাবিত করলো ভোটের ফলকে? এটা ভাবতে হবে। আবারও বলছি, পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে জেনজির আন্দোলনের ঘোলা জলের যদি রাজনৈতিক শক্তি বা বহিঃশত্রুরা মাছ ধরার চেষ্টা করে থাকে, তাহলে সেটার সম্পর্কে সতর্ক হওয়ার দরকার আছে। কিন্তু সেটা তো একটা দিক, কিন্তু আরেকটা দিক, সেটাও তো বাস্তব। কোন যন্ত্রণার থেকে জেনজিরা তারা এরকম প্রতিবাদে নেমেছে এবং তাদের এভাবে লাঠিপেটা করা হয়েছে, যেটা নিয়ে তারা, তাদের বাবা মা এবং এই যারা ওখানে আন্দোলনকারী, তারা আসলে এমন একটা সমাজের প্রতিভূ, তারা ওই কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি ছড়িয়ে রয়েছেন। ছাত্রছাত্রী সমাজ যারা পরীক্ষা দেন, কোন পরীক্ষাটা নিয়ে হচ্ছে সেটা ইম্যাটেরিয়াল, ওটা ভুলে যান, ওটা নিয়ে মাথা না ঘামালো চলবে। আসলে একটা পরীক্ষা আমাদের ঘরের ছেলেমেয়েরা যেটা দিয়ে কোথাও গিয়ে ঠকে গেছিল, সেটারই প্রতিবাদ করছিল এবং তারা প্রেরিত হয়েছে, এই তো তাদের বক্তব্য। এটা যদি প্রভাব ফেলে অভিভাবকদের ওপর, এবং ঘটনাচক্রে অভিভাবক যাত্রা এমন, বাড়িতে বাড়িতে ঘরে ঘরে তো অভিভাবক রয়েছেন। আমরা সবাই কেউ না কেউ কোনো না কোনো জায়গার থেকে অভিভাবক, ফলে তারা যদি প্রভাবিত হয়েছেন কি না এবং তার প্রভাব এখানটায় পড়েছে কি না, এই যাচাই করে নেওয়াটা তো খুব খুব জরুরি, তাই না? দেখুন, পরীক্ষায় প্রশ্ন ফাঁস হওয়ায় 20-21 জন পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। তারপর সেই প্রজন্মের পড়ুয়ারা সারা দেশে যে দাবিতে আন্দোলনে নামলো, সেই দাবিকে হালকাভাবে নেওয়া বা আন্দোলনকারী জেনজিকে হালকাভাবে নেওয়া, বুঝতে না চাওয়ার মাসুলটা বাকিপুর হারিয়ে যে দিতে হলো না, সেটা নিশ্চিতভাবেই এখন বিজেপি নেতৃত্ব বিশ্লেষণ করে দেখার চেষ্টা করবেন। কারণ এটাই তো কোনো একটা দক্ষ রাজনৈতিক দলের লক্ষণ। আর যারা এত বছর ধরে দেশে ক্ষমতায় রয়েছেন, তারা নিশ্চিতভাবেই একটা রেজিমেন্টের দল হিসেবে এই কাটাছেঁড়াটা করবেন। কারণ ভুল একবার হলে ভুলের পুনরাবৃত্তি হলে সেটা কিন্তু মারাত্মক হয়ে যায়, আত্মহত্যার শামিল। দেখুন, সারা দেশের মতোই প্রশ্নপত্রের বিরোধিতায় বিহারেও তো ছাত্র আন্দোলন হয়েছে এবং আপনারা দেখেছেন পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস, জল কামান সব কিছুর মুখে একটা ভয় ডরহীন আন্দোলন হয়েছে। জেনজি বুঝিয়ে দিয়েছে যে তারা লক্ষ্য স্থির রাখলে কোনোভাবেই তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া যাবে না। তাহলে জেনজির আন্দোলনের যৌক্তিকতা আর বিরোধী রাজনীতি আর দেশ বিরোধী শক্তির এই ঘোলা জলে মাছ ধরতে চাওয়া, আন্দোলনকে হাইজ্যাক করতে চাওয়া, এই দুটো বিষয়কে আলাদাভাবে দেখার দরকার ছিল। সেই দুটো বিষয়কে আলাদা করতে না পারার মাসুলে কি বাকিপুরে দিতে হলো? এ প্রসঙ্গে শুধু একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, দেখলে আপনারা আরও সঠিক এবং স্পষ্টভাবে বুঝতে পারবেন সমস্ত দলেরই কেন এই উপনির্বাচনের ফলাফলটাকে ওই জেনজির আন্দোলনের আয়নায় ফেলে, আতশ কাছে ফেলে কাটাছেঁড়া করা উচিত। 2029-এ দেশে লোকসভা নির্বাচন হবে, আপনারা জানেন। এরপরে তো এটাই সবথেকে বড় নির্বাচন। সেই ভোটে মোট ভোটারের প্রায় 34% কিন্তু এই জেনজির ভোটার থাকবে। কাজে তাদের উপেক্ষা করার ভুল যদি হয়ে থাকে, তবে তার থেকে শিক্ষা নিয়ে ভুলের পুনরাবৃত্তি আটকানোটা যে কতটা জরুরি, ওই বললাম, বিজেপির নেতারা নিশ্চিতভাবেই সেটা এখন খতিয়ে দেখতে বসে গেছেন। भाजपा आज से कुछ ही महीने पहले जिस सीट को करीब 60,000 मतों से 58,000 मतों से वो जीते थे, और जीतने वाले व्यक्ति को मोदी जी ने, भाजपा के नेतृत्व ने बिहार देश का अपने पार्टी का अध्यक्ष बनाया है, जो बिहार के लिए गौरव की बात है। बावजूद इसके उसी विधानसभा के क्षेत्र के लोगों ने अगर भाजपा को इतनी करारी हार दी है, इसका मतलब बिल्कुल साफ है कि जो नेतृत्व यहाँ पर भाजपा ने थोपा है सम्राट चौधरी का, वो बिहार के लोगों को स्वीकार्य नहीं है। लोकसभा ভোট যত এগিয়ে আসবে 2029
বিভিন্ন রাজ্যে বিজেপির পরাজয়ের মাধ্যমে গোটা দেশে যে বিজেপির সূর্য অস্ত যাচ্ছে এবং নতুন ভারতের নতুন সূর্য তার উদয়ের সময় এসে গেছে, এটা গোটা ভারতের মানুষ দেখছেন। ঘুটে পড়ে গোবরাসের মতো লাগছে কি? আপাতত বিজেপি জেনজির খোঁজে বাকিপুর হারিয়েছে, কিন্তু গোটা দেশে ঝাঁকি বা ঝাঁকুনি এর থেকেই চলে আসবে বলে বা এটাই তার ইঙ্গিত দিচ্ছে বলে যদি বিরোধীরা ভাবেন, তাহলে তারাও হয়তো ভুল বুঝে ভুল পথে হাঁটছেন। এটা বলতেও কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই। কারণ দুটো, প্রথমত ওই বললাম ট্র্যাডিশনটা, ওই ডোনাল্ড ট্রাম্প যেরকম ইতিহাস না পড়ে যুদ্ধ লড়তে নেমেছিলেন, বিরোধীরাও যদি ওই কোথাও গিয়ে ইতিহাসটা না পড়ে যুদ্ধে নামেন, তাহলে কিন্তু ওই একইভাবে পা পিছলে যাবে। ওই বললাম, আবার মনে রাখুন, বিজেপি প্রচুর উপনির্বাচনে হারে, কিন্তু তারপরে যে বড় নির্বাচন থাকে সেখানে গিয়ে জিতে যায়। এরকম বহু উদাহরণ রয়েছে। এটা তো একটা দিক। আর আরেকটা দিক কি, জেনজি কিন্তু শুধু বিজেপি নয়, দেশের গোটা রাজনৈতিক সিস্টেমটা নিয়ে তিতিবিরক্ত, খাপ্পা। তার মধ্যে কিন্তু ডান বাম কংগ্রেস সব পক্ষ আছে, ফলে কখন কোথায় তারা কার জেতা আসনটা ছিনিয়ে নেবে সেটা কিন্তু নিশ্চিত করে বলা মুশকিল। এবার তাহলে বিজেপির মতো বাকি দলগুলো জেনজির পেছনে কাদের উস্কানি আছে সেটা খুঁজতে নেমে পড়তে পারে। কারণ এটা তো ঠিক, ভারতীয় গণতন্ত্রকে হিংসা করার লোকের অভাব নেই। বিশেষ করে বিদেশি বহু মানুষ আছেন যারা জাস্ট ওত পেতে বসে আছেন ভারতকে অস্বস্তিতে ফেলার জন্য। একটা ছোট্ট উদাহরণ দিই, গ্লাসগোর কথা বলছি। এই কমনওয়েলথ গেম সদ্য শেষ হয়েছে এবং ভারত পদক-তালিকায় 4 নম্বরে শেষ করছে, দুর্ধর্ষ। এবং তার মধ্যে 13টা সোনা সহ মোট 39টা পদক এসছে দেশে। এই কথাগুলো, এই সংখ্যাগুলো বলছি তার কারণ হচ্ছে বলতে খুব ভালো লাগছে। এই পরিমাণ আন্তর্জাতিক আসর থেকে পদক পাওয়া, এটা দেশের শ্রেষ্ঠত্ব, এবং দেশের যে কোনো ক্ষেত্রে দেশের শ্রেষ্ঠত্ব না অদ্ভুতভাবে গর্বিত করে, অদ্ভুতভাবে একটা পজিটিভ ফিল দেয়, ইতিবাচক একটা চনমনে করে দেয়। এই 13টা সোনার মধ্যে জানেন শুধু বক্সিংয়েই এসছে 7টা সোনা। ভাবা যায়? ভারতীয় বক্সারদের এরকম সোনালি পারফরমেন্সকে হিংসে করেই কিনা জানি না, গ্লাসগোর একটা রেস্তোরাঁয় ভারতের মানচিত্রে কেউ কাঁচি চালিয়ে দিয়েছিল, এবং সেটা এক ভারতীয় বক্সারের সামনে গিয়ে পড়েছে, অসমের মেয়ে লাভলিনা বরগোহাই। তিনিও কমনওয়েলথ গেমসে সোনা জিতেছেন এবং জেতার পর ওই রেস্তোরাঁয় গেছিলেন সেলিব্রেট করতে। আর তখনই দেখেন যে নামে ভারতের ছোঁয়া আছে, কিন্তু রেস্তোরাঁয় ভারতের যে মানচিত্রটা রয়েছে সেটা বিকৃত। ম্যাপে উত্তর পূর্বের একটাও রাজ্য নেই। এবং সঙ্গে সঙ্গে লাভলিনা প্রতিবাদ করেন, ধরিয়ে দেন যে ভারতীয় মানচিত্রে এইভাবে কাঁচি চালানোটা কত বড় অপরাধ, এবং বুঝিয়ে দেন আমাদের খেলোয়াড়রা যেরকম খেলার ময়দানে নিজেদের পারফরমেন্সের ক্ষেত্রে প্রবল সতর্ক এবং দক্ষ এবং তীক্ষ্ণ, তেমনি খেলার মাঠের বাইরেও দেশের সম্মান রক্ষার প্রশ্নে সমান সতর্ক, সমান সজাগ এবং সমান ধারালো। নম্র, ভদ্র, অথচ সুস্পষ্ট ভাষায় এই যে প্রতিবাদটা, এটাতে কাজ হয়। নিজের বক্তব্যের প্রতি বিশ্বাস এবং দৃঢ়তা থাকলে কাজ হয়। লাভলিনার প্রতিবাদে গ্লাসগোর ওই রেস্তোরাঁ নিজেদের ভুল স্বীকার করে বিবৃতি দিয়েছে এবং ভবিষ্যতে ভারতকে নিয়ে এ ধরনের ভুল না করার প্রতিশ্রুতি দিয়েছে। আমি জানি আপনাদের মনে পড়ে যাচ্ছে এই কদিন আগে ঢাকায় যেটা ঘটেছিল, ওই ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের ওই সেকেন্ড অফিসার, তিনি যে কাণ্ডটা করেছিলেন সেটা আপনাদের মনে পড়ে যাচ্ছে তো? মনে পড়ারই কথা। ঢাকার ওই সেমিনারে জম্মু কাশ্মীরকে বাদ দিয়েই ভারতের মানচিত্র দেখানো হয়েছিল। আর ওই সেমিনারের প্রধান বক্তা, উদ্যোক্তা ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন হাই কমিশনার আহমেদ তারিক করিম। জম্মু কাশ্মীর যে ভারতের অবিচ্ছেদ্য অংশ, সেটা যদি দীর্ঘদিন এরকম তার মতো ভারতে কূটনৈতিক হিসেবে ছিলেন, তার না জানার কোনো কথা না। তার মানে ওই কাণ্ডটা খানিকটা ইচ্ছাকৃত হলেও হতে পারত। সেটাই ওই ঢাকায় নিযুক্ত ভারতীয় দূতাবাসের সেকেন্ড অফিসার খুব নম্র অথচ স্পষ্ট ভাষায় ধরিয়ে দিয়েছিলেন, এবং তিনি ভুল স্বীকার করতে বাধ্য হয়েছিলেন।
ঢাকায় ভারতীয় দূতাবাসের ওই অফিসার, তারপর গ্লাসগোয় লাভলিনা বারগোয়াইয়ের মতো একজন ক্রীড়াবিদ। দুই জায়গায় দুজনের কথায় কাজ হয়েছে দেখে মনে হচ্ছে এবার নেপালেও একজন দরকার এরকম, জানেন তো। কারণ নেপালও ভারতের মানচিত্রে কাঁচি চালিয়ে বসে আছে। 2020 সালের মে মাসে নেপাল সরকার একটা নতুন সংশোধিত রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে, আর সেই মানচিত্রে উত্তরাখণ্ডের কিছু অংশকে নেপালের ভূখণ্ড হিসেবে দেখানো হয়। লিম্পিয়াধুরা, লিপুলেখ আর কালপানির মতো ভারতের অবিচ্ছেদ্য অংশকে তাদের বলে দাবি করেছে নেপাল, আর একটা মুদ্রাও প্রকাশ করেছে, তার মধ্যেও সেখানে ওই মানচিত্রটাকে তারা চিপকে দিয়েছে। এবার দেখুন এটা কেন বলছি, কারণ নেপালেও জেনজির আন্দোলন হয়ে গেছে সম্প্রতি, এবং সেই আন্দোলনের ফলে বলেন্দ্র সরকার প্রতিষ্ঠা হয়েছে। ওখানকার জেনজিরাই প্রায় কাঁধে করে বলেন্দ্রকে নেপালের কুর্সিতে বসিয়েছে, আর এখন পস্তাচ্ছে। কারণ এক, ওই সরকার নিয়ে ওখানে অসন্তোষ তুঙ্গে, আর দুই, যেভাবে বলেন্দ্র ভারতের মানচিত্রে কাঁচি চালিয়ে বসে আছেন, নেপালের আন্দোলনেও বিদেশি ষড়যন্ত্র বা ডিপ স্টেটের হাত আছে কিনা সেই প্রশ্ন ওঠাটা অস্বাভাবিক নয়। ফলে আমাদের সতর্ক থাকার দায়িত্বটা আরও বেশি। আমাদের তরুণ প্রজন্মকে যাতে কেউ নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে আমাদের কিন্তু সচেতন থাকতে হবে। কারণ পরিস্থিতি নিজের স্বার্থে ব্যবহারের ঝোঁকটা দেশ কালের মাত্রা ছাড়িয়ে সব রাজনীতিবিদের মধ্যেই রয়েছে। এটাই সব থেকে ভয়ের কথা।